আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সবাইকে প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। গুনে গুনে অনুষ্ঠানটির 228তম পর্ব। আর এই পর্বটির আলোচনার বিষয় শীতে নাক কান গলার সমস্যা এবং এর প্রতিকার। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে থাকবো আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ এবং আমার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ডক্টর আরিফুল ইসলাম আরিফ, সম্মানিত সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত। প্রথমে ধন্যবাদ প্যান ভিশন কর্তৃপক্ষকে আমাকে এরকম সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সম্মানিত চিকিৎসক মহোদয়ের কাছেই আসব, তবে তার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, এই শীতে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্যানভিশন টেলিভিশনের এই যে স্বাস্থ্য বিষয়ক পেজ প্যানভিশন হেলথ এবং সেই সাথে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আপনার প্রশ্নটা জানাতে পারেন আমাদেরকে, অথবা স্ক্রলে দেয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারেও ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আপনার প্রশ্ন নিয়ে। আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয় তিনি প্রশ্নের উত্তর দেবেন। আমরা আর আসলে দেরি করতে চাই না, সরাসরি ডক্টর আরিফুল ইসলাম আরিফ তার নিকটেই যেতে চাই। তবে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে প্রথমে শুরুটা করব, যে হৃদরোগ, কিডনি রোগ, চক্ষু রোগ বিশেষজ্ঞের আমরা অনেক নাম শুনেছি। অন্যান্য অর্গান, অর্থাৎ একটা অর্গানের জন্য একটা করে বিশেষজ্ঞ থাকে, কিন্তু নাক কান গলা তিনটা বিষয় নিয়ে একজন বিশেষজ্ঞ থাকেন। এর পেছনের গল্পটা আসলে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে নাক কান গলা, কিন্তু এটার আমরা শর্ট ইংলিশে বলি ইএনটি, এয়ার নোজ থ্রোট। কিন্তু বর্তমানে আমাদের এই সাবজেক্টটা অনেক বড় বিস্তৃতি ঘটেছে। আমরা কিন্তু এই নাম অনেক চেঞ্জ হয়ে গেছে, যদিও এই নামটা এখনও মানুষ জানে না। অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, হেড নেক সার্জারি সহ আমাদের সাথে ইনক্লুড। কেন এর নামটা তিনটা অর্গান? কারণ আমাদের নাক কান গলা আমরা জানি পিছন দিক দিয়ে তিনটা অর্গানই একসাথে কানেক্টেড। যে কোনো একটা পার্টের কোনো একটা প্রবলেম হলে এই পার্ট থেকে অন্য, যেমন নাক থেকে কানে যেতে পারে, গলায় যেতে পারে, এবং প্রবলেমগুলো একটার সাথে একটা রিলেটেড। এই জন্যই আমাদের সাবজেক্টটা নাক কান গলা বলা হয়, ইএনটি। বর্তমানে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি। আমরা গলার থাইরয়েড, প্যারোটিড, বিভিন্ন ধরনের টিউমারের সার্জারি আমরা করে থাকি। দর্শক, আশা করি যে একটা ইন্টারেস্টিং তথ্য আপনারা পেলেন এবং সেই সাথে এই ডিপার্টমেন্টটার যে একটু চেঞ্জ হয়েছে নামকরণে সেটাও আমরা জেনে নিলাম। কিন্তু আমরা মূল পর্বের যে আলোচনার বিষয়টা সেদিকেই যেতে চাই। স্যার, আপনি জানেন যে শীতকাল এখন পুরো দেশেই, সব অঞ্চলেই শীত জেঁকে বসেছে এবং শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগ ব্যাধি নতুন করে আনাগোনা শুরু করে। আসলে কি ধরনের রোগ সাধারণত শীতের এই সময়ে আমরা বেশি দেখতে পাই নাক কান গলার বিষয়ে? ধন্যবাদ। শীতের শুরুতে আমরা জানি শীতের ওয়েদারটা একটা হচ্ছে ড্রাই এবং কোল্ড, ঠান্ডা থাকে। এই সময়ে আমাদের নাক কান গলার যে পার্টগুলো আছে এই পার্টগুলোর একটু আর্দ্রতা কমে যায়, যার কারণে আমাদের প্রাথমিক আমাদের ইমিউনিটি বলি অথবা প্রতিরক্ষা এবং ইয়াতে একটু কমে যাওয়ার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা এই ড্রাই ওয়েদারের কারণে অনেক ধরনের অ্যালার্জেন থাকে। এগুলো আমাদের নাক কান গলার ভিতরে ঢুকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। বিশেষ করে নাকের ক্ষেত্রে আমরা বলতে পারি নাক দিয়ে রক্ত পড়া অথবা নাক বন্ধ থাকা, নাকে সর্দি হওয়া, নাকে জ্বালা পড়া হওয়া। আর কানের ক্ষেত্রে আমরা বলতে পারি অনেক সময় কান অতিরিক্ত চুলকায়, কানে ব্যথা হতে পারে, কানে শুনতে অসুবিধা হতে পারে, কানে শব্দ হতে পারে বিভিন্ন ধরনের। আর গলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে হচ্ছে টনসিল। আমরা সবাই জানি টনসিলের ইনফেকশন, তো গলা ব্যথা আমরা হয়, এটা ফেরিনজাইটিস হতে পারে। তারপর হচ্ছে আমাদের বয়েস, গলার স্বর চেঞ্জ হতে পারে। আমরা দর্শক বিভিন্ন ধরনের শীতকালীন যে নাক কান গলার সমস্যা, সেই সমস্যাগুলোর কথা জানলাম, কিন্তু আমরা সাথে সাথে এটাও জেনে নিতে চাই যে শীতকালেই এই সমস্যাগুলো কেন এত বেশি হয়। শীতকালে একটা হচ্ছে সিজন চেঞ্জ হওয়ার কারণে আমাদের যে আশেপাশে শীতকালে এই বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট, তারপরে হচ্ছে হাউস ডাস্ট, বিভিন্ন ধরনের মাইট, তারপরে হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন ডাস্ট, এই ডাস্টের পরিমাণ এনভায়রনমেন্টে অথবা এয়ার পলিউশন খুব বেশি হয়। এয়ার পলিউশন বেশি হওয়ার কারণে এই জিনিসগুলো অ্যালার্জেন হিসাবে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়েকশন তৈরি হয় এবং যার কারণে আমাদের নাক কান গলায় এই এই সমস্যাগুলো একটু বেশি প্রকট হয়। এছাড়া বিভিন্ন ধরনের ভাইরাস, মোর দেন 200 ভাইরাস আছে আমাদের এনভায়রনমেন্টে, শীতকালে এগুলোর বংশবিস্তার বেশি হয়। অথবা কিছু জীবাণু আছে, যেমন ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াও এই সময় একটু বেশি, যেহেতু ভাইরাস আমাদের ইমিউনিটি ফল করে হয়, তখন ব্যাকটেরিয়া আক্রমণটা একটু বেশি হয়ে যায়। এই ভাইরাসগুলো আমাদের এডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, এই ভাইরাসগুলো আমাদের নাকের ভিতরে, যেহেতু আমাদের শীতকালে একটু বললাম যে ড্রাই ওয়েদারের কারণে নাকের একটু আর্দ্রতা কমে যায়, আমাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল হয়, তখনই বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের এই রোগগুলো একটু বেশি হয়।
আমরা শীতকাল শুধু নয় বরং অন্যান্য সময়েও এই সমস্যাটা দেখি যে সর্দি কাশির সমস্যা, তবে এই সময়ে এসে যেটা বললেন সে সর্দি কাশির যে প্রকোপ সেটা একটু বেড়ে যায়। আমরা একটু সর্দি কাশি নিয়েই আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। সর্দি কাশি এবং এই জিনিসটা আমরা একটু বলি যে কমন কোল্ড আর ফ্লু, এই দুইটা জিনিসের সিমটম অথবা উপসর্গ এবং লক্ষণের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন কমন কোল্ড অথবা সর্দি আমরা যেটা বলি এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আস্তে আস্তে আপনার বাড়বে সমস্যাগুলো। প্রথমে একটু নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, অথবা গলায় একটু একটু ব্যথা হতে পারে, একটু খুসখুসে কাশি হতে পারে। কিন্তু এই মোস্ট কমন ভাইরাস যেগুলো আছে, রাইনো ভাইরাস, এডিনো ভাইরাস এবং এন্টারো ভাইরাস, এই ভাইরাসগুলোর মাধ্যমে যখন এটা হয় তখন এটার তীব্রতা তত বেশি হয় না এবং এটা 7 থেকে 10 দিন এমনি ভালো হয়ে যায়। এই ভাইরাসগুলো বেশি হার্মফুল না। যখন আমাদের ফ্লু হয়, ইনফ্লুয়েঞ্জা অথবা এই করোনা ভাইরাস, এই ভাইরাসগুলো দ্বারা যখন আমাদের ইনফেকশনটা হয় তখন এই সিমটমগুলো একটু সিভিয়ার পর্যায়ে হয়। তখন আমাদের শরীরে নাকের একটু ঠান্ডা হতে পারে কিন্তু সিভিয়ার থ্রট পেন হতে পারে, গলা ব্যথা হতে পারে, তারপরে ফিভার, সিভিয়ার হাইগ্রেড ফিভার হতে পারে, তারপরে বডি এক মানে আমাদের শরীরে অনেক ব্যথা হয়, রোগী অনেক দুর্বল হয়ে যায় এবং অনেক কাশি হয়। এইসব সিমটম দেখা দিলে আমাদেরকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষ করে কারণ এইসব ক্ষেত্রে আমাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে। কোনো বাচ্চা অথবা বয়স্কের যখন দেখা যাবে যে হঠাৎ করে অনেক বেশি জ্বর চলে আসছে, তার সমস্যা একদিনের মধ্যে খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন এটাকে সিরিয়াসলি ইস্যু নিতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, নয়তো কিন্তু রোগীটা খারাপ হয়ে যেতে পারে। আপনি সিভিয়ার পর্যায়ের কথা বলছিলেন, যদি সিভিয়ার পর্যায়ে যায় তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে যখন কোনো রোগী আসে তখন আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন সাধারণত রোগীকে? আমরা প্রথমে রোগী আসার পর রোগীর আমরা হিস্ট্রি যেটাকে বলা, তার সব উপসর্গ সম্বন্ধে খোঁজখবর নিয়ে, তার কতদিন ধরে আছে, তো কীভাবে শুরু হয়েছে, তার জ্বরটার কীরকম, সব কিছু আমরা হিস্ট্রি ভালোভাবে চেক আপ করে তারপরে লক্ষণগুলো কী কী আছে তার আমরা শ্বাসনালী সব কিছু চেক করে দরকার হলে আমরা যে একটা এক্সরে করে, তো বুকের এক্সরে, কিছু ব্লাড টেস্ট, সিবিসি অথবা এসব করে মোটামুটি ট্রিটমেন্ট দিলে মোটামুটি রোগীরা সুস্থ হয়ে যায়। কী ধরনের ট্রিটমেন্ট এক্ষেত্রে দিয়ে থাকেন যখন একজন রোগী সিভিয়ার পর্যায়ে ধরে, মানে পরীক্ষা নিরীক্ষার পরে যখন দেখে নেন যে তিনি সিভিয়ার পর্যায়ে রয়েছে, তখন আসলে তার ট্রিটমেন্ট পদ্ধতিটা কেমন হয়? সিভিয়ার পর্যায়ে থাকলে আমরা রোগীকে হসপিটালে অ্যাডমিট করে চিকিৎসা দিলে ভালো হয়। বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের আমরা চিকিৎসার পদ্ধতি হিসাবে অ্যান্টিহিস্টামিন আছে, বিশেষ ক্ষেত্রে আমরা তাকে হাইড্রেশন মেনটেন করতে বলি, ফ্লুইড দিতে হয়। তারপরে যে কাশি থাকে তার অ্যান্টিটোসিভ কিছু মেডিসিন দেওয়া হয়, মন্টিলোকার জাতীয় ওষুধ দেওয়া হয়। তারপরে হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস খুব কমই ইউজ করি, কারণ অ্যান্টিভাইরাস ইউজ করে তত বেশি বেনিফিট পাওয়া যায় না। যখন আমরা দেখি যে তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে সুপারএডেড, তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম পারেন্টাল অথবা হাতে ইঞ্জেকশন হিসাবে দিয়ে থাকি। আপনি অ্যান্টিভাইরাসের কথা বলছিলেন বা এই জাতীয় যে ওষুধগুলো দেওয়া হয়, এটা আসলে প্রাথমিক পর্যায়ে, সর্দি কাশির প্রাথমিক পর্যায়ে আমরা দেখি অনেকেই ব্যবহার করে। এটা কতটুকু আসলে রীতিসিদ্ধ বা রোগীর জন্য কতটা ক্ষতিকর হতে পারে? ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ইউজ করি না, কারণ এটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। যখন সিভিয়ার পর্যায়ে চলে যাবে তখন বিশেষ প্রয়োজনে অথবা আমাদের জাস্টিফায়েবল যখন হয় তখনই আমরা ইউজ করব। এটা আমি মনে করি না যে ফার্মেসি থেকে, দোকান থেকে কিনে খেয়ে ফেলা এটা ঠিক হবে না, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। দর্শক, একটা বিষয় স্পষ্ট, এমনিতেই অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়া বা এই ধরনের যে ওষুধগুলো, অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো, এই ওষুধগুলো আসলে খইমুড়ির মতো অনেকেই আমরা হয়তো বা না জেনেই ব্যবহার করে থাকি বা আমরা খেয়ে থাকি, কিন্তু এটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং সেটা ডক্টর আরিফুল ইসলাম আরিফ তিনিও কিন্তু এমনটাই বলছিলেন। তবে সিভিয়ারিটির পর্যায়ে গেলে সেক্ষেত্রে হয়তো বা তখন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন আপনারা সেই বিষয়গুলো ব্যবহার করতে পারেন বা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারেন। আপনি আপনার আলোচনার মধ্যে টনসিলের কথা বলছিলেন, এটা নিয়ে আসলে অনেকেরই এই টনসিলের ভুক্তভোগী। সেক্ষেত্রে আমরা সর্দি কাশি সম্পর্কে আপনি যেমনটা ক্লিয়ার একটা মেসেজ দিলেন, ক্লিয়ার একটা ধারণা দিলেন, আমরা একটু টনসিল সম্পর্কেও এরকম পরিষ্কার ধারণা পেতে চাই। আচ্ছা, টনসিল হচ্ছে আমাদের মুখের ভিতরে থাকে, জিহ্বার গোড়ায় থাকে, এটা একটা লিম্ফয়েড অর্গান, আমাদের ইমিউনিটির জন্য দরকার। টনসিলের আশেপাশে আরও অনেক ধরনের লিম্ফয়েড টিস্যু থাকে, আমরা কিন্তু ওয়াইল্ডার্স রিং বলি, অথবা অ্যাডিনয়েডও থাকে। কিন্তু টনসিল হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দরকার। কিন্তু অনেক সময় হচ্ছে আমাদের শীতের শুরুতে, যেহেতু বলছি এনভায়রনমেন্টে ভাইরাস একটু বেশি থাকে, যেহেতু মানুষ অনেক সময় বদ্ধ পরিবেশে থাকে, বদ্ধ পরিবেশে থাকার কারণে ভেন্টিলেশন মেনটেন হয় না, শীত বেশি থাকে বাইরে বা ঘরে বেশি থাকে মানুষ সময়, তখন এই ভাইরাসগুলো তার মুখের ভিতরে, মোস্ট কমনলি টনসিল ইনফেকশন ভাইরাস দ্বারাই হয় বেশি, তারপরেও ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, আর ওয়েদার চেঞ্জের কারণে একটু হতে পারে। টনসিলের ম্যাক্সিমামে আমরা শুধু প্রাইমারি ম্যানেজমেন্টে মোটামুটি ভালো হয়ে যায় পেশেন্টের। হচ্ছে আমরা বলি একটু কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গেল করা,
অথবা প্রয়োজনে আছে অ্যান্টিসেপটিক গার্গেল, কিছু কমার্শিয়াল প্রোডাক্ট পাওয়া যায়, এগুলো দিয়ে গার্গেল করতে পারি, অ্যান্টিহিস্টামিন, অথবা আমরা প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ খেয়ে মোটামুটি ভালো হয়ে যায়। যখন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়ে যাবে, অনেক সিভিয়ার পেন হবে, তার বডি এক হবে, অথবা তার হচ্ছে আমরা বলি যে খাবার খেতে অসুবিধা হয়, তখন অথবা আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। আর বলা যায় যদি অনেক বেশি সমস্যা করে, তার এই টনসিল সারা বছরই কয়েক মাস পর পরই তার টনসিলের সমস্যা হয়, গলা ব্যথা হয়, খাবার খেতে পারে না, স্কুলের সমস্যা হয়, চাকরির ক্ষেত্রে সমস্যা হয়, তখন আমরা বলি টনসিলকে অপারেশন করে ফেলে দিতে, এবং এটা খুব কম সংখ্যক পেশেন্টেরই করা হয়। সেটা কতটা নিরাপদ, বা একজন রোগীকে যখন আপনি টনসিলটা কেটে ফেলে দেওয়া হয় তার পরবর্তী ধাপগুলোতে তার আসলে কোনো ধরনের বিপদ থাকতে পারে কিনা, বা ঝুঁকি থাকে কিনা, বা কতটুকু সে নিরাপদ হয় টনসিল থেকে? টনসিল তো একটা আমরা মুখের ভিতর থাকে, আমরা এটা ফেলে দেই, কিন্তু টনসিলের সাথে আরও অনেক কিছু থাকে, তারপরেও যে তার যদি তার অ্যালার্জির সমস্যা থাকে, টনসিল অপারেশন করে ফেললে যে তার সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এরকম না। তখন তার মাঝে মাঝে একটু ঠান্ডা সর্দি হতে পারে, গলা ব্যথা হতে পারে, কিন্তু এটা টনসিল ফেলে দিলে এই টনসিল থেকে আর যে উপসর্গটা হয় এটা হবে না। কিন্তু অন্য ফেরিংস থাকে, ফেরিনজাইটিস হতে পারে, এখানে তো একটু ব্যথা হতে পারে। আর টনসিল অপারেশন করার পর 10 থেকে আমরা বলি 7 থেকে 10 দিনের মধ্যে একটু রক্ত যাওয়ার একটু সম্ভাবনা থাকে ইনফেকশন হলে গলা থেকে, এটাই, আর এমন কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনি টনসিলের সাথে অ্যালার্জির বিষয়টা নিয়ে এসছেন অলরেডি। আমরা এই শীতে অ্যালার্জেটিক যে প্রবলেমগুলো বা কোন কোন রোগের ক্ষেত্রে এটা প্রভাবিত করে সেই বিষয়গুলো একটু জেনে নিতে চাই, বা আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই। আচ্ছা, মানুষের আমরা এনভায়রনমেন্টে অনেক ধরনের এয়ার পলিউশনের কারণে অনেক ধরনের ডাস্ট থাকে, বলেছে আগে একটি ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট, তারপরে হাউস ডাস্ট, তারপরে মাইট থাকতে পারে, তারপরে হচ্ছে আমরা বলি কনস্ট্রাকশন ডাস্ট এখন বেশি, বিশেষ করে আরবান এরিয়ায় অনেক ধরনের ধুলাবালি রাস্তাঘাটে অনেক থাকে, এগুলো মানুষকে অনেক অ্যালার্জি তৈরি করতে পারে। অথবা অনেকে আমরা পোষা পশু পাখি থেকে, যে পশু পাখির পালক এবং এটার বলা যায় যে খুশকি থাকে, এগুলোর থেকেও আমাদের অ্যালার্জি হতে পারে। তারপরে কোল্ড অ্যালার্জি হতে পারে, অনেকের খাবারের অ্যালার্জি থাকতে পারে। এই অ্যালার্জির কারণে আমাদের নাক কান গলায় বেশি সমস্যা এবং উপসর্গ দেখা দেয়, এবং এই অ্যালার্জেনগুলো আমাদেরকে এটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদেরকে আমাদের বাসায় যখন থাকবো, আমরা শীতকালে বিশেষ করে দিনে একটু ধুলাবালি যেহেতু বেশি থাকে, একটু ঘর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার রাখা, দরজা একটু খোলা রাখা 1 ঘন্টার জন্য হলো, এবং রৌদ্রের সময় একটু কাপড় চোপড় ঘরের ভিতরে যতগুলো থাকে, শীতকালে মানুষ অনেক ধরনের কাপড় ইউজ করে, বিশেষ করে আমরা উল জাতীয় কাপড় একটু অ্যাভয়েড করতে বলবো, কম্বল অ্যাভয়েড করতে বলবো, এগুলো থেকে অনেক ধরনের থ্রেড ফাইবার এগুলো থাকে, এগুলো আমাদের অ্যালার্জি সৃষ্টি করে। তো এই অ্যালার্জির কারণে আমাদের বিশেষ করে শ্বাসকষ্ট হয়ে যেতে পারে, এটা একটু যাদের অ্যালার্জির সমস্যা থাকে, অ্যাজমা রোগ, হাঁপানি রোগ চলে আসতে পারে, এই জন্য এগুলো একটু অ্যাভয়েড করবে, আর মাস্ক ব্যবহার করবে। আর আমরা বলবো হাত একটু পরপর হাত ধোবে, হাত পরিষ্কার রাখবে। আর আমরা কন্টাজিয়াস যে অসুস্থ আক্রান্ত তার কাছ থেকে একটু দূরে থাকতে হবে, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের বয়স্কদেরকে। একদমই। আমরা একটা ফোন কল নিয়ে নিতে চাই, আমাদের দর্শকের সাথে কথা বলবো। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম এবং বয়সটা বলে প্রশ্ন করুন। আমি ঢাকা কল্যাণপুর থেকে বলছি। আহ, আমার বয়স 40। আমি জানতে চাচ্ছি যে আমার কানের মধ্যে যে ময়লা হয়, এই ময়লাগুলো অনেক সময় আমরা কটন বাদ দিয়ে পরিষ্কার করি, তারপরে অনেক সময় যেমন গাড়িতে যাচ্ছি, হয়তো কিছু নেই, একটা চাবি ঢুকে দিয়ে গুটাই। তারপরে হচ্ছে ওই যে রাস্তাঘাটে অনেকে ওই মানে ওই যে কানের ময়লা উঠে দেয়, মানে ফেরিওয়ালারা। এগুলো কতটা কানের জন্য মানে স্বাস্থ্যকর, কিংবা ক্ষতির কি কারণ হতে পারে, আমি এটা একটু জানতে চাচ্ছি। জি, আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয় আপনার প্রশ্ন শুনেছেন, এখনই উত্তর প্রদান করবেন। জি, আমাদের আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবং আমরা কানের ময়লা অথবা ওয়াক্স যেটাকে বলি, এটা ন্যাচারাল, সবার কানে একটু না একটু থাকবে এটা, কিন্তু যখন মানুষের কান ইচিং হয়, চুলকায়, তখন সে ময়লাটা বের করার চেষ্টা করে। আর যদি ময়লা কানে থাকে, আমাদের বের করার কোনো দরকারই নাই। যদি অতিরিক্ত বন্ধ হয়ে যায় কান, ও একবারে বন্ধ, কানে শুনতে পাচ্ছি না, তখন আমরা ময়লাটা আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখে, কারণ এগুলো হিডেন এরিয়া, যেহেতু দেখা যায় না, এবং কানের একটু পরে পর্দা থাকে, অনেক সময় মানুষ পর্দা ইনজুরি করে ফেলতে পারে। তারপরে হচ্ছে অনেক কানের বাইরের অংশে, মানে যারা বাইরের রাস্তাঘাটে আমাদের ময়লা পরিষ্কার করে দেয়, এরাও কিন্তু এক্সপার্ট না, অনেক সময় ইনজুরি করে ফেলতে পারে কানের বাইরের অংশ এবং পর্দা সহ।
এটা কিছুতেই ঠিক না, এবং কটন বাড ইউজ করাও ঠিক না। কটন বাড ইউজ করলে কটন বাডে অনেক সময় কানের ভিতর থেকে যায়, এবং কটন বাড ইউজের কারণে অনেকের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। আমরা বলবো যদি আপনার কানে কোনো সমস্যা থাকে বিশেষজ্ঞ দেখিয়ে কানের ভিতরে কোন ধরনের সমস্যা, অনেক সময় ময়লার কারণে এখানে ছত্রাকের ইনফেকশন হতে পারে, ওই ছত্রাক খুব ইচিং হয় চুলকায়। ওকে, আমরা আমরা এখান থেকেই শুরু করব, তবে আরও একজন দর্শক ফোন করেছে, আমরা সেই ফোনটাও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার নাম এবং বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। জায়গা থেকে বলছিলাম আমার এক আত্মীয় আছে, উনি হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে নাক ডাকে, এটা হচ্ছে যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? ওকে, ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। আমরা যেটা ছিলাম যে কটন বাডস কিংবা এই জাতীয় কিছু কানের ভেতরে আসলে প্রবেশ করিয়ে ময়লা বের করাটা এটা ময়লা আমরা কতটুকু বলবো নিরাপদ? নিরাপদ নয় কিছুতেই, আপনারা নিজেরা চেষ্টা করবেন না, এবং অন্য যদি স্পেশালিস্ট অথবা বিশেষজ্ঞ ছাড়াও কেউ বের করতে পারবে না, কারণ লাইটের ব্যাপার আছে, তারপর আমরা দেখে দেখে এটা বের করতে হয়। আর যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইনফেকশন থাকে, এগুলো আসলে না দেখে না বুঝে কানের ময়লা পরিষ্কার করা কিছুতেই সমীচীন নয়। তাহলে আসলে নিরাপদ পদ্ধতিটা কি যদি করতেই হয়? যদি অতিরিক্ত কান চুলকায়, আমরা যদি কোনো কিছু ব্যবহার করতে একমাত্র অলিভ অয়েল ব্যবহার করতে পারি, অলিভ অয়েল দেওয়া যায়, এটাতে কোনো অসুবিধা হয় না। আমরা অনেক সময় দেখি যে কানের পাশ দিয়ে ভেতরের যে ময়লাটা সেটা বের হয়ে আসে, এটা এবং এটা অনেকের নিয়মিতই হয়, প্রতিদিনই গোসল করার পরে সাধারণত এটা দেখা যায়। তো সেক্ষেত্রে সে কি প্রতিদিনই আসলে অলিভ অয়েল ব্যবহার করবে, বা ওই জায়গাটা আসলে শুষ্ক রাখার জন্য কি করা যেতে পারে? প্রতিদিন অলিভ অয়েল ব্যবহার করতে হবে না, আমরা বলবো একটু কটন দিয়ে অথবা কোনো কিছু দিয়ে বাইরে থেকে, শুধু ভিতরে ঢোকানো যাবে না, পরিষ্কার করে নেবে। আর এমনি গোসল করলে একটু পানি ঢুকলে এটা আবার বেরোয় যাবে, কিন্তু বেশি পরিমাণে থাকলে তাকে একটু প্রবলেম করতে পারে, কানটা বন্ধ বন্ধ লাগতে পারে, শুনতে অসুবিধা হতে পারে, একটু ইচিং হয়, তখন একটু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের পরবর্তী যিনি দর্শক ছিলেন তার প্রশ্নটা ছিল নাক ডাকার বিষয়ে। এটা আসলে আমরা অনেকেই অনেক পরিবারেই এই বিষয়গুলো ফেস করে থাকি, একটু যদি সমাধান দিতে আমাদের পারতেন। দেশে অথবা একটা ওয়েস্টার্নে ছিল, এখন বর্তমানে আমাদের দেশেও নাক ডাকা একটু ভালোই সংখ্যা বেড়ে যাচ্ছে। ছোটোদের তো হয়, বড়োদেরকেও এখন মিডল এজে দেখা যাচ্ছে নাক ডাকতেছে। মেইন কারণ হচ্ছে ওয়েট গেইন, ওজন বেশি হলে মানুষ নাক ডাকতে পারে, কিন্তু অনেকের হচ্ছে ওজন বেশি না কিন্তু তবুও তার নাক ডাকতেছে, এটাকে তো নাকের প্রবলেম হতে পারে, গলার ভিতরে টনসিল বড় হতে পারে, অথবা আলজিব্বা আমরা ইউগুলা বলি, এটাও অনেক সময় ইলংগেটেড থাকে, বড় হয়। তার এই বাতাস যখন তার ঘুমাইলে নাকে থেকে বন্ধ থাকে, তখন মুখ দিয়ে শ্বাস নিতে গেলে তখন একটা সাউন্ড তৈরি হয়। তো আমরা বলি যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তার যদি ঘুম ভেঙে যায় এবং স্নোরিং এটা যদি প্রকট আকার ধারণ করে, তাহলে ওজন কমানো, ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা অনেক সময় দেখা যায় যে একটু ইমপ্রুভ হয়। তারপরে যদি ইমপ্রুভ না হয়, আমরা বলি নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে একটু অ্যাসেসমেন্ট করে, এবং কি বিভিন্ন ধরনের স্টাডি আছে, স্লিপ স্টাডি, সে ঘুমের মধ্যে কীরকম নাক ডাকে, তার অক্সিজেন লেভেল কীরকম কমে যায়, পলিসোনোগ্রাফি করে আমাদের একটা ডাটা পেয়ে এই অনুযায়ী আমরা মেজারমেন্ট নিতে পারি। প্রয়োজনে সার্জারি লাগে, অথবা অনেক সময় যদি অনেক বেশি নাক ডাকে অথবা আমরা মেশিনও ইউজ করতে পারি, ঘুমের সিপ্যাপ মেশিন অথবা বাইপ্যাপ মেশিন। আমার মনে হয় যে এই প্রশ্নটা নিয়ে অনেকেরই কৌতূহল, আমি একটু আগেই বলছিলাম। সুতরাং সেই জায়গা থেকে আমি আবারও প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন অ্যাসেসমেন্ট করে চিকিৎসা দেওয়ার পরে আসলে এটা থেকে নিস্তার পাওয়ার প্রপারলি সুযোগ আছে কিনা, নাকি না এটা শুধু একটু কমানো যায়? যেমন আমাদের ক্ষেত্রে যে যদি সে ডায়েট মেনটেন করে ওয়েট কমাতে পারে, এবং আমরা যদি প্রপার সার্জারি করা যায় কী কারণে নাক ডাকতেছে, তাহলে আমরা বলে যে 90% অথবা 95% ইমপ্রুভ হয়ে যায়। কিন্তু অনেকের আছে যে অপারেশন করারও তার সুযোগ নেই, বয়স অনেক বেশি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিন আছে, আমাদের সিপ্যাপ বাইপ্যাপ মেশিন, এই মেশিন ইউজ করে ঘুমাইলে তার নাক ডাকাটা কমে যাবে। সারা জীবন মেশিন ব্যবহার করতে হবে। শীতে কানে ব্যথা, কানে কম শোনা, এটার সাথে কি আসলে শীতের কোনো সম্পর্ক আছে কিনা? কিংবা আমরা অনেক সময় দেখি অনেক রোগীকে এই শীতের শুরুর দিকে আসলেই তিনি কানে কম শোনেন, কিংবা কানের পাশটা অনেকটা অবশ হয়ে যায়, এরকম কিছু তথ্য আমাদের কাছে এসছে। সেটার বিপরীতে আসলে আপনি কি বলতে চান? জি, শীতকালে যেহেতু আমরা বলি যে আমাদের নাকের সাথে কানের যোগাযোগ আছে একটা টিউবের মাধ্যমে, একে বলা হয় ইউস্টেশন টিউব। এই টিউবটা আমাদের যে মোটামুটি ব্যালেন্স অথবা কানের মিডল ইয়ারের সাথে আমাদের বায়ুর চাপ যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, বায়ুর চাপের ভারসাম্য নষ্ট হয়ে যায়, হয় বাতাস ভিতরে কমে যায় মিডল ইয়ার, অথবা বেড়ে যায়। এই বেড়ে গেলে তখনই আমাদের, অথবা কমে গেলে বিশেষ করে কানের ক্ষেত্রে ব্যথা হবে, এবং কান বন্ধ বন্ধ লাগতে পারে, এবং কানে কম শুনতে পারে। এবং যেহেতু শীতের শুরুতে শীতকালে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি হয়, অ্যালার্জি বেশি হয়, এই টিউবটা
ইডিমা হয়ে যায়, তো ফুলে যায়, ফুলে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে অনেক সময় কানের ভিতরে প্রদাহ তৈরি হয়, তখনও আমাদের কান ব্যথা হতে পারে। অনেক সময় ঠান্ডার কারণে নাক কান গলার রিজনগুলোর একটু রক্ত চলাচল কমে যায়, কমে গেলেও আমাদের ব্যথা অনুভব হতে পারে। সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা প্রক্রিয়াটা কেমন হয়? চিকিৎসা প্রক্রিয়া আমরা প্রথমে বলবো আমাদের স্টিম, গরম পানির ভাপ টানা এবং শীত অ্যাভয়েড, মানে ঠান্ডা থেকে অ্যাভয়েড করা, এবং নাক কান গলা রিজনগুলো একটু ঢেকে বাইরে চলাচল করা, তাইলে মোটামুটি ইমপ্রুভ হয়ে যায়। আর লাগলে কিছু মেডিসিন আমরা ইউজ করি, অ্যান্টিহিস্টামিন এই জাতীয়। দর্শক, আমরা একটা দারুণ আয়োজনের সাথে রয়েছি, যেটি শীতের স্বাস্থ্য বিষয়ক একটা আয়োজন, নাক কান গলার সমস্যা ও এর প্রতিকার। এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। ছোট্ট একটা বিরতি নেব এবং আশা করি বিরতির পরে এসেও আপনাদের সাথেই পাবো। দর্শক, আরও একবারের জন্য স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আর আয়োজনের আজকের আলোচনার বিষয় শীতে নাক কান গলার সমস্যা ও এর প্রতিকার। সাথে আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ রয়েছি এবং যথারীতি আজকের আলোচক ডক্টর আরিফুল ইসলাম আরিফ, সম্মানিত সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিশেষজ্ঞ, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং তিনি ইবনে সিনা আলিবাগ ব্রাঞ্চে চেম্বার করে থাকেন। আজকে তার কাছ থেকে আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা জেনে নিচ্ছি। তবে আপনাদের কোনো কিছু জানবার থাকলে তাহলে অবশ্যই স্ক্রলে দেয়া নাম্বারে ফোন করে বিভিন্ন তথ্য নিতে পারেন নাক কান গলার বিষয়ে। আমরা সরাসরি চলে যেতে চাই ডক্টর মহোদয়ের কাছে, তবে একটা প্রশ্ন নিয়ে। আমরা অ্যাজমা এবং শীত খুব পাশাপাশি দুটো জায়গা, আমি বলবো যে অ্যাজমা এবং শীতের সাথে একটা সম্পর্ক রয়েছে। শীত আসলেই অ্যাজমার বিষয়টা খুব বেড়ে যায়। সেই বিষয়টাই আসলে আমি আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই। আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের শ্বাসনালী একটা পার্ট আছে, এই পার্টে যখন কোনো ধরনের প্রদাহ হয়, প্রদাহ হলে বিশেষ করে এটা জেনেটিক্যাল অথবা অ্যালার্জির কারণে হয়, হলে এই শ্বাসনালীটা একটু সংকুচিত হয়ে যায়, চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে মানুষের অথবা বাচ্চাদের শ্বাস নিতে একটু কষ্ট হয়, শ্বাস ছাড়তে কষ্ট হয়। বিশেষ করে শ্বাস যখন ছাড়বে তখনই বেশি কষ্ট হয় এবং শো শো শব্দ হয়। এটাকে আমরা মোটামুটি হাঁপানি বা অ্যাজমা বলে জানি। তো এটা মেইনলি কারণ হচ্ছে জেনেটিক্যাল, যেহেতু যে বাবা মার থাকলে বাচ্চারা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অ্যালার্জি বেশি যত থাকবে এনভায়রনমেন্টে, তারপরে তার খাবার দাবারে, তারপরে হচ্ছে কোল্ড অ্যালার্জি বা বিভিন্ন ধরনের যার বেশি থাকে। বর্তমানে এই সমস্যা খুব বেশি পাওয়া যাচ্ছে। অ্যালার্জি থাকলে তার এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা আমরা বলি শ্বাসনালীতে একটু রিয়াকশন হয়, হলে তার একটু শ্বাসকষ্ট অথবা শ্বাস নিতে কষ্ট হয়। এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে অনেক সময় তার শ্বাস নিতে কষ্ট হতে পারে। এটাই মোটামুটি অ্যাজমা হিসেবে পরিচিত। এটা কোনো ওটা লাইফ লং, এটা যার একবার অ্যাজমা হয় এটা যে ভালো হয়ে যাবে এরকম না। মেডিসিন কিছু ইউজ করলে অথবা নিয়মকানুন মেনে চললে, লাইফস্টাইল মডিফিকেশন করলে মোটামুটি সে ভালো থাকবে। আমি আবারও বিষয়টা সম্পর্কে স্পষ্ট হতে চাই যে অ্যাজমা কি নিরাময় যোগ্য, নাকি জাস্ট এটার যে সিভিয়ারিটির পর্যায়ে যাতে না যায়, বেশি যাতে না হয়, সেখান থেকে নিজেদেরকে একটু অ্যাজমার অ্যাটাক অনেকের, অ্যাজমা আসলে পুরোপুরি নিরাময়যোগ্য কোনো অসুখ না। এটা হচ্ছে আমরা কিছু মেডিসিন ব্যবহার করলে আমরা মোটামুটি ভালো থাকতে পারি। অনেক সময় অনেক সিভিয়ার পর্যায়ে চলে গেলে তখন আমাদের কিছু হসপিটালে ভর্তি হতে হয় অথবা কিছু মেডিসিন ইনজেক্টেবল অথবা আমাদের কিছু নিতে হয়, তাহলে আমরা ভালো থাকবে। কিন্তু এটা তার থাকবে, তাকে লাইফস্টাইল মডিফিকেশন নিয়মকানুন মেনে চলেই থাকতে হবে। আপনি একটু আগেই বলছিলেন বা বিরতির আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে শীত আসলে গলা ব্যথা হয় এবং গলা ব্যথার সাথে কাশি হয়, কাশির সাথে রক্ত আসে। কাশি পর্যন্ত আমরা সাধারণ যারা রোগী থাকি তাদের খুব একটা ভাবনার জায়গা আসে না, কিন্তু যখনই রক্ত আসে কাশির সাথে, সেই সময়টা আমাদেরকে প্রকটভাবে ভাবায়। আপনি যদি এটা অন্তত আমাদেরকে একটু বিশ্লেষণ করে শোনান যে গলা ব্যথা, কাশি এবং কাশির সাথে রক্ত আসা, এটার আসলে পুরো প্রক্রিয়াটা কি? আচ্ছা, গলা ব্যথার সাথে রক্ত আসা আমরা তত ভয় পাই না, কারণ ইনফেকশন হলে টনসিল বড় হয়, ফুলে একটু রক্তনালী অনেক থাকে, ছোটো ছোটো রক্তনালী থাকে মুখের ভিতরে, গলার মধ্যে। একটু কাশির সাথে একটু রক্ত আসতে পারে। যখন তার কন্টিনিউয়াস কাশির সাথে প্রতিদিন সকালবেলা বিশেষ করে ব্লাড আসতেছে এবং বলা যায় যে ফ্রেশ ব্লাড আসতেছে, তাহলে তাকে একটু ইভ্যালুয়েশন দরকার আছে, তার ফুসফুসে কোনো ধরনের প্রদাহ আছে কিনা। বিশেষ করে আমরা যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে এবং রক্ত আসে, তাহলে আমরা যক্ষা অথবা এই টেস্টটা করিয়ে থাকি, যক্ষার কোনো অসুবিধা আছে কিনা, অথবা নিউমোনিয়া এরকম কিছু হতে পারে। কিন্তু নাক মুখ দিয়ে মাঝে মাঝে একটু রক্ত আসলে 1-2 দিন, এটা নিয়ে এত ভাবার কোনো কারণ নাই। কিন্তু কন্টিনিউয়াস সবসময় যদি আসে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার যক্ষা আছে কিনা অবশ্যই এটা ইভ্যালুয়েট করতে হবে। তার মানে যখন কাশির সাথে রক্ত আসবে, এটাও সম্ভাবনা থাকে যে তিনি
যক্ষার আক্রান্ত হতে পারে আক্রান্ত হওয়ার অথবা সম্ভাবনা ক্যান্সার থাকে। অথবা বয়স্ক মানুষের যদি রক্ত আসে তাহলে ক্যান্সারের ভয় থাকে, এগুলো একটু ইভালুয়েট করতে হবে। দর্শক, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ক্ষণস্থায়ীভাবে রক্ত আসতে পারে কাশির সাথে, সেটা নিয়ে ভাবনার খুব একটা জায়গা নেই বা খুব একটা ভাবনার কারণ নেই। তবে যদি স্থায়ীভাবে এই শীতে গলা ব্যথা কিংবা কাশি এবং কাশির সাথে যদি রক্ত আসে নিয়মিতভাবে, তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়াই ভালো। আমরা সেটাই জানছিলাম এবং জানাচ্ছিলেন ডক্টর আরিফুল ইসলাম আরিফ, যিনি আজকে আমাদের এই আয়োজনের সাথে রয়েছেন। আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলতে চাই, পরবর্তী প্রশ্ন নিয়ে, যে শীতে এ তো গেল সার্বিকভাবে সব নাক কান গলার সমস্যাগুলো। শিশু, নিউবর্ন বেবি, তারা এই শীতের সময়ে খুব বেশি পরিমাণ অসহায় হয়ে পড়ে এবং তাদের ক্ষেত্রে অসুখগুলো বা রোগ ব্যাধিগুলো আমার মনে হয় যে খুব বেশি কার্যকর হয়, এরকম হতে পারে। আপনার দৃষ্টিকোণ থেকে এই শীতের সময়ে নাক কান গলার সমস্যা নিয়ে শিশুরা কি কি ধরনের প্রবলেম নিয়ে আসে? বিশেষ করে বাচ্চাদের, নিউবর্ন বেবিদের ইমিউনিটি একটু কম থাকে, যেহেতু শীতে বলেছি আমাদের যে বাচ্চারা একটু বদ্ধ পরিবেশে রাখা হয়, তারপরে ধুলাবালি একটু বেশি থাকে অথবা ভাইরাস খুব বেশি থাকে, বিশেষ করে এডিনোভাইরাস, রাইনোভাইরাস, এবং বাচ্চারা যারা যদি জেনেটিক্যালি জন্মগতভাবে অ্যাজমার থাকে, তাহলে এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশনের আক্রান্ত হয় অথবা আমরা বলি সংক্রমণ হয়। বিশেষ করে ঠান্ডা সর্দি খুব কমন বাচ্চাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ম্যাক্সিমামই ফ্লু না, আমরা বলি এগুলো হচ্ছে রাইনোভাইরাস, এডিনোভাইরাস ভাইরাস, মানে বেশি হার্মফুল না। এইসব ক্ষেত্রে আমরা বলবো কিছু নাকের ড্রপ, নাক বন্ধ, বাচ্চাদের সমস্যা বেশি হয়, নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি পড়তেছে, বাচ্চা হা করে শ্বাস নিচ্ছে, কাশতেছে, অনেক কাশি হয়, এগুলো কাশি রিলেটেড, এটা আমাদের শিশুরোগ বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে। তবে আমরা বলি নাক প্রথমে শুরু হয় কিন্তু নাক দিই, নাকে ঠান্ডা সর্দি জীবাণুগুলো প্রথমে বংশবিস্তার করে এখান থেকে উপসর্গগুলো তৈরি হয়, ঠান্ডা সর্দি। তারপরে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কান ব্যথা, কোনো বাচ্চা যদি কোনো কিছু না বলে হঠাৎ করে রাতে অনেক কান্না করতেছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বুঝতে হবে বাচ্চার কানের সমস্যা হয়েছে, কান ব্যথা হয়। অনেক সময় কান ব্যথা হয়, কান থেকে কানের পর্দা ছিদ্র হয়ে পানি বেরো যায়। এরকম আমাদের কাছে অনেক বাচ্চা নিয়ে আসছে, আমার বাচ্চা রাত্রে অনেক কান্নাকাটি করেছে কিন্তু সকালে দেখলাম কান থেকে পানি আসতেছে। যেহেতু বাচ্চাদের হচ্ছে ইউস্টেশন টিউব অথবা নাকের সাথে কানের যে যোগাযোগের রাস্তাটা, এটা শর্ট থাকে, ছোটো থাকে, ওয়াইড থাকে এবং একটু হরাইজন্টাল থাকে, যার কারণে নাকের ইনফেকশন খুব তাড়াতাড়ি কানে চলে যায়, কানে যে ইনফেকশন হয়ে যায়। আর বাচ্চাদেরও মাঝে খুব টনসিলের এই সমস্যা কম হয়, তবুও বাচ্চাদের হতে পারে। তো এইগুলা বাচ্চাদেরকে একটু আমরা বলি রুমের মধ্যে একটু হিটার ব্যবহার করা, একটু গরম ওয়ার্ম রাখার চেষ্টা করা, অথবা বাচ্চাকে যখন ঘুমায় অতিরিক্ত ঘেমে গেলে ঘামটা মুছে দেওয়া, কারণ ঘাম থেকে অনেক সময় অনেক বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এবং কাশি চলে আসে। তো যদি নর্মাল সিম্পল থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা নাকের কিছু ডিকনজেস্টেন্ট আছে, নাকটা খোলার ব্যবস্থা করি, নরসল অথবা আমরা নর্মাল স্যালাইন দিয়েও নাক খোলা যায়। তারপরে কিছু আমরা অ্যান্টিহিস্টামিন খাওয়াই মোটামুটি ভালো হয়ে যেতে পারে। কিন্তু যখনই বাচ্চার হাই গ্রেড ফিভার চলে আসবে, জ্বর চলে আসবে, তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। একদমই। দর্শক, শিশুদের প্রতি এই সময়, শীতের সময় একটু বেশি সতর্ক থাকতে হবে, এটি স্বাভাবিক। এবং সম্মানিত চিকিৎসক মহোদয় যেটি বলছিলেন যে হঠাৎ করে কান্না শুরু করলে আপনি যদি কোনো কারণ খুঁজে না পান, তাহলে ধরে নিতে হবে যে তার কানে কোনো একটা প্রবলেম হয়েছে। এরকম অন্তত একটা অপশন আপনি আপনার কাছে রাখতেই পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে এসেছি অনুষ্ঠানের। শীতে নাক কান গলাকে সেফ রাখতে হলে বা এই নাক কান গলা জনিত সমস্যাগুলো থেকে নিজেদেরকে একটু নিরাপদ রাখতে গেলে আসলে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত বলে আপনি একজন চিকিৎসক হিসাবে বিশ্লেষণ করবেন? বিশেষ করে আমরা বলি নাক কান গলা হচ্ছে আমাদের অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক অথবা আমাদের বাতাস এবং খাবার ঢোকার রাস্তা। যেহেতু এই রাস্তার মধ্যে অনেক ধরনের জীবাণু হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, এই জিনিসটাকে আমরা কন্ট্রোল রাখতে পারি বিভিন্ন ডিভাইস ব্যবস্থা। বিশেষ করে আমরা রাস্তাঘাটে অথবা ধুলাবালিতে আমরা মাস্ক ব্যবহার করব, আর নিয়মিত আমরা হাত ধোবো, হাত পরিষ্কার রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা বিশেষ করে দরজা জানালা ঘর পরিষ্কার রাখতে হবে, প্রতিদিন ভালো করে গোসল করতে হবে যাতে কোনো জীবাণু শরীরে না থাকে, কারণ এই সময় একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শীতের কারণে, রক্ত চলাচল কমে যাওয়ার কারণে শরীরের বাইরের অংশে। তারপরে হচ্ছে আমরা বলি যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এখন শীতে কিন্তু ভালো অনেক ধরনের ভ্যারাইটি অফ সবজি পাওয়া যায়। আমরা বিশেষ করে আমরা শীতের সবজিগুলো বেশি পরিমাণে খেলে আমাদের এখানে ভিটামিন সাইট্রেট ফুড,
ফ্রুটস বেশি করে খেতে পারি, এবং ভিটামিন ডির জন্য আমরা রোদ্রে থাকতে পারি। রোদ্র যখন আসবে, অনেকক্ষণ রোদ্রে থাকলে আমাদের ইমিউনিটি বুস্ট হবে, ইমিউনিটি বুস্ট হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তাহলে আমরা ভালো থাকবো। আর এছাড়া এয়ার পলিউশন কমানোর জন্য এটা আমাদের নিজেদের সচেতন হতে হবে, সরকারের সচেতন হতে হবে। বিশেষ করে ঢাকা শহর আরবান এরিয়াগুলোর মধ্যে অনেক বেশি ডাস্ট থাকে, এগুলো মানুষের রোগের জন্য অনেক দায়ী। তো এগুলো কন্ট্রোল করতে পারলে মোটামুটি আমরা বলা যায় শীতে আমরা যখন একটু ভারী কাপড় চোপড় পরবো এবং বাইরে যখন যাব, নাক কান গলাগুলো একটু ডেকে রাখবো যাতে ঠান্ডা বাতাস নাকে এবং গলায় না ঢোকে। তারপরে ভেন্টিলেশন ঘরের এবং যে কোনো আবদ্ধ জায়গার যেন ভেন্টিলেশন ভালো করে মেনটেন করা হয়, যেন ধুলাবালি না থাকে। আর শীতে হচ্ছে কার্পেট ইউজ করি আমরা, কার্পেটের মধ্যে অনেক ডাস্ট থাকে, আমরা বলবো কার্পেটে একটু ভালো করে প্রতি এক সপ্তাহে পরিষ্কার করতে হবে, এবং আমাদের উলেন কাপড় একটু কম পরলে ভালো হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আরিফুল ইসলাম আরিফ, সম্মানিত সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিশেষজ্ঞ, আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বলছিলাম, আজকের যে আয়োজন, সেই আয়োজনের সারমর্ম যদি বলি, তাহলে শীতে যেহেতু আবহাওয়া শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এবং সেই সময়ে ধুলাবালু অনেক বেশি থাকে। ইভেন সম্মানিত চিকিৎসক মহোদয় বলছিলেন যে পোষা প্রাণী যেগুলো থাকে, বিড়াল, কুকুর কিংবা পাখি থাকে অনেক সময় বাসায়, এই জায়গাগুলোর বা এই প্রাণীগুলো থেকেও বিভিন্ন ধরনের ধুলাবালু নাকের মধ্য দিয়ে প্রবেশ করে, কিংবা বাইরে থেকেও আসলে এয়ার পলিউশনের কারণেও নাকের মধ্যে বিভিন্ন ধুলাবালু প্রবেশ করে, যে কারণে আসলে ঠান্ডা, কফ, কাশি বা অ্যালার্জেটিক যে প্রবলেমগুলো সেগুলো বেড়ে যায়, যে কারণে ঋতু পরিবর্তনের সাথে সাথে এমনিতেই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে সামনের দিকে আগাতে হয়। তবে সেই চ্যালেঞ্জগুলো আমরা একটু সচেতন থাকলেই উতরে যেতে পারি, উতরে যাওয়া সম্ভব। ঠিক এই শীতে, এই ঋতুতে, এই সময়ে আপনারাও আপনাদের প্রতি যত্নবান হন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন এবং স্বাস্থ্য বিষয়ক পেজ প্যানভিশন হেলথ এর পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আজকের এই আয়োজন শেষ, তবে শেষ মানেই শেষ নয়, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।